সাধারণ মানুষ তার সঞ্চিত অর্থে মানে একটা ফ্ল্যাট কিনবে বা জমি কিনবেন বা বাড়ি কিনবেন এরকম যদি করেন, তাহলে মূল কি বিষয়ে তার নজর দেওয়া উচিত? শুনুন, জমি বা ফ্ল্যাট যাই কিনুক, প্রথম হচ্ছে কাগজপত্রাদি, নথি। রেরার অ্যাফিলিয়েশন মানে এটা রেরা একটু মানে হচ্ছে, এটা হচ্ছে একটা নতুন আইন এসছে, যাতে যারা যারা ফ্ল্যাট কিনবে, অনলি ফ্ল্যাটের জন্য, হুম, যারা ফ্ল্যাট কিনবে তাদের ওই রেরা, যারা করবে তাদের রেরা অ্যাফিলিয়েশন দরকার। এই ফ্ল্যাট কেনার সময় আগের দলিলটা তো দেখে নেবেন, সমস্ত কাগজপত্রাদি দেখে নেবেন। তার সাথে যখন রেজিস্ট্রেশন আগে কমপ্লিশন সার্টিফিকেটের হুম, কতদূর কি হলো হুম, বা হুম, হুম, কমপ্লিশন সার্টিফিকেট আছে কিনা, হুম। সেটাও দেখে নেওয়া প্রয়োজন। এই যে জলা জমি অনেক সময় ভরাট করে প্রপার্টি তৈরি হচ্ছে, হ্যাঁ, সেটা তো মানে ইল্লিগাল। অবশ্যই ইল্লিগাল। হ্যাঁ, তাহলে এটা তাও তো আমরা দেখি প্রচুর জলাজমি ভরাট হয়ে তার উপরে অনেক বড়, বড় কনস্ট্রাকশন হয়েছে। মানে রিসেন্ট একটা আপনি জানেনও যে একটা অ্যাক্সিডেন্টও হলো। এনিওয়ে সেটার দিকে যাচ্ছি না। আমি বলছি যে ধরুন আমি সেই জলাজমি আপনি জলাজমি ভরাট করে আপনি ল্যা তৈরি করলেন একটা প্রপার্টি। আমি ভাড়া নিলাম বা লিজ নিলাম হোয়াটএভার। তারপরে একটা এরকম বিপদ হলো। তখন আমি কতটা দায়বদ্ধ, আপনি কতটা দায়বদ্ধ তার জন্য আইনের কি ব্যবস্থা? মানে কি সমাধান? যে এখন এরকম কিছু জায়গা আমি শুনছি বা দেখেওছি যে কোনো একজন একটা বড় জমি কিনে নিলেন। অনেকটা মানে জমি কেনার পরে তিনি ছোট, ছোট করে নিজেই ভাগ করলেন। করে এবার ধরুন আমাকে বিক্রি করছেন। আমি খুব কম টাকায় কিনতে চাই। ছোট জমি ২ কাঠা, ১ কাঠা, ১.৫ কাঠা এরকম উনি প্লটিং করছেন। বা বড় একটা ইয়ে করে কেউ হয়তো হাউজিং না মানে ছোট, ছোট ৪ টে বাড়ি করবে সেরকম তাদের বিক্রি করছে। তারপরে কিস্তিতে মানে ইনস্টলমেন্টে হয়তো টাকা নিয়ে যখন সেই জমির দামটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তাকে রেজিস্ট্রি করে দিচ্ছে। এরকম কি হচ্ছে বা এটা কি কতটা রিলায়েবল? এটা উচিত কি করা? নমস্কার। সকলকে স্বাগত জানাই আনকাট আড্ডার এই আসরে। আমাদের এই আড্ডা নিছক ইন্টারভিউ নয়। আমাদের এই আড্ডায় থাকবে নানান ধরনের বিষয় নিয়ে আলোচনা, যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজকে যে বিষয় নিয়ে আমরা আড্ডা দেব, সেই বিষয়টি কিন্তু ভীষণ জরুরি আমাদের সকলের জীবনে। একটি ভুলের জন্য কিন্তু জীবনটা বেশ ঝামেলায় চলে যেতে পারে। জীবনের বেশ কিছু সমস্যা আসতে পারে, ওলটপালট হয়ে যেতে পারে। জমি, বাড়ি, ফ্ল্যাট। আজকে আমাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করবেন কলকাতার বিখ্যাত সিভিল লয়ার আমাদের সঙ্গেই রয়েছেন অ্যাডভোকেট শ্রী তাপস চৌধুরী। আমাদের সঙ্গে আইনের বই খুলে নয়, আইনের কোর্টের বাইরে এসে আমাদের এই আড্ডার আসলে সহজ ভাষায় বলবেন আ যে জমি, বাড়ি, ফ্ল্যাট এই সমস্ত নিয়ে যে সমস্যা তৈরি হয় তা শুধু ভয়ের নয়, তার সমাধানের রাস্তা বলবেন। আর আজকে আমরা আনকাট আড্ডায় তাকে নিয়ে নানান ধরনের আলোচনায় মেতে থাকব। তা শুরু করা যাক আজকের আনকাট আড্ডা রিয়েল পিপল রিয়েল টক। নমস্কার তাপসদা। নমস্কার। আমাদের আড্ডায় আপনাকে পেয়ে আমরা খুবই কৃতজ্ঞ। আ আমি একটা ১ম প্রশ্ন করলাম যে এই ওকালতি পেশাটা তো বেশ উম আ ঝামেলার আরকি আমাদের সাধারণের চোখে যেটা মনে হয় যে বেশ বা খটোমটো ব্যাপার। তা ছোটবেলা থেকে কি আপনার ওকালতিতেই আসার ইচ্ছা ছিল নাকি অন্য কিছু পেশায় যাওয়ার ইচ্ছা না, ছিল? ওকালতিটায় আমার চিরকালই শখ ছিল। তাতে বিশেষ করে সিভিল আইনটার ব্যাপারে। আচ্ছা। এই দেওয়ানির ব্যাপারে আমার খুব শখ ছিল। দেওয়ানি কাজটা আমি খুব ভালোভাবে শিখব এবং হুম। যাতে মানুষের উপকারে লাগে সেই কাজও করব। আমি একটা কথা বলি যে এখন জানি না এখন আমার মনে হচ্ছে যে জমি, বাড়ি, ফ্ল্যাট এই সমস্ত সংক্রান্ত ব্যাপার নিয়ে যে কেস এটা বোধহয় একটু বেড়ে গেছে। এটা ন্যাচারালি কেন? বেড়েছে। তার কারণ কি, এখন জমি বাড়ির প্রতি ইঞ্চিতে দাম বেড়েছে। প্রতি ইঞ্চি জমির দাম বেড়েছে। ফলে নানা রকম ডিসপিউট অ্যারাইজ করছে। যার জন্য এই সংক্রান্ত মামলাও বেড়ে গেছে প্রচুর। এবং আচ্ছা। ডিসপিউট যেহেতু অ্যারাইজ করছে, সেগুলো সলভের জন্যও মানুষ মামলা মোকদ্দমা সমস্ত কিছু করছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আচ্ছা একটা কথা বলুন যে খুব সাধারণ মানুষ তার সঞ্চিত অর্থে মানে একটা ফ্ল্যাট কিনবে বা জমি কিনবেন বা বাড়ি কিনবেন এরকম যদি করেন, তাহলে মূল কি বিষয়ে তার নজর দেওয়া উচিত? শুনুন, জমি বা ফ্ল্যাট যাই কিনুক, প্রথম হচ্ছে কাগজপত্রাদি, নথি। সেই নথি বলতে
জমির দলিল যে ভদ্রলোকের কাছ থেকে কিনবেন বা যে ফ্ল্যাট পারচেজ করবেন তার জমির দলিল, পর্চা, তার ফ্ল্যাট হলে তার স্যাংশন প্ল্যানের কাগজ, হুম। তার ট্যাক্স আদির কাগজ, মিউনিসিপ্যালিটি এরিয়ায় হলে মিউনিসিপ্যাল ট্যাক্সের কাগজ, কর্পোরেশনে হলে কর্পোরেশনের ট্যাক্সের কাগজ, স্যাংশন বিল্ডিং প্ল্যান এবং সর্বোপরি এখন যেটা চালু হয়েছে রেরার রেরা একটা ইয়ে এসছে, রেরা অর্গানাইজেশন, রেরার অ্যাফিলেশনটা দরকার। রেরার অ্যাফিলিয়েশন মানে এটা রেরা একটু মানে হচ্ছে এটা হচ্ছে একটা নতুন আইন এসছে যাতে যারা যারা ফ্ল্যাট কিনবে অনলি ফ্ল্যাটের জন্য, হুম। যারা ফ্ল্যাট কিনবে তাদের ওই রেরা যারা করবে তাদের রেরা অ্যাফিলেশন দরকার। আচ্ছা। সেই রেরা এটা আগে ছিল অ্যাফিলেশন না। আগে ছিল না, এই রেরা অ্যাফিলেশনটা দরকার। আচ্ছা। আমার এই পরের প্রশ্নটা হতো যারা ফ্ল্যাট কিনবে তাদের এই মিউটেশন, কমপ্লিশন সার্টিফিকেটের বিষয় মানে কি বিষয় মাথায় রাখবে আরকি সেটা নিয়ে। তাহলে এই রেরাটাও একটা নতুন না, সংযোজন হয়েছে। রেরাটা সংযোজন হয়েছে। হুম। তাছাড়া হচ্ছে কি এই ফ্ল্যাট কেনার সময় আগের দলিলটা তো দেখে নেবেন, সমস্ত কাগজপত্রাদি দেখে নেবেন। তার সাথে যখন রেজিস্ট্রেশন আগে কমপ্লিশন সার্টিফিকেটের হুম, কতদূর কি হলো হুম, বা হুম, হুম, কমপ্লিশন সার্টিফিকেট আছে কিনা হুম। সেটাও দেখে নেওয়া প্রয়োজন। হ্যাঁ, এক্সাক্টলি। না এটা ভুল করেন। সাধারণ মানুষ তো হ্যাঁ, এত বোঝেন না। না কমপ্লিশন সার্টিফিকেটটা হওয়া উচিত, কারণ বিল্ডিংটা কমপ্লিট হলো কিনা বা ইনকমপ্লিট অবস্থায় তাকে রেজিস্ট্রি করে দিল, হ্যাঁ, তারপরে দেখা গেল সেটার কমপ্লিশন সার্টিফিকেট পাচ্ছে না, ডেভেলপার করতে পারছে না, এরকম তো সামহাউ ডেভিয়েশনের জন্য কোনো রকম ডেভিয়েশন হয়েছে বিল্ডিং প্ল্যানের সাথে, আচ্ছা। যার জন্য তাদের কমপ্লিশন সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটি দিচ্ছে না। তাহলে এইটার সবার আগে দেখে নেওয়া সবার উচিত এটা করা আরকি। উচিত যে কমপ্লিশন সার্টিফিকেট আছে নাকি বা প্ল্যান ওয়াইজ সে কাজটা করেছে নাকি। আচ্ছা। আর সর্বোপরি আমি বলি সবসময় একজন আইনজীবী যিনি দেওয়ানি কাজ করেন সেই দেওয়ানি আইনজীবীর কাছে গিয়ে নথিপত্রাদি যাচাই করে পরামর্শ নেওয়া উচিত। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা মানে পয়েন্ট। কারণ নিজে বুঝবো না কিছু কিন্তু তার গাইডেন্সেই থাকা উচিত আরকি। এটা দরকার। এটা দরকার। আচ্ছা মানে আমরা তো এখন তো ভীষণ চারিদিকে তো স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট হচ্ছেই। যেগুলো হাউজিং প্রজেক্ট হচ্ছে সেগুলোর জন্য তো ঠিকই আছে। কিন্তু যেগুলো ধরুন মানে আলাদা, আলাদা একটা, একটা করে হুম। বাড়ি হচ্ছে। তা প্রমোটারের থ্রু আমরা সেই বাড়িগুলো কিনি, ফ্ল্যাটগুলো কিনি। তা সেটা কতটা বিশ্বাসযোগ্য? মানে সবসময় কি না, কি করতে হবে তার জন্য? আপনাকে তো প্রমোটার বা ডেভেলপারের উপর ভরসা রাখতেই হবে। এক্সাক্টলি। কারণ কি সেই আপনাকে তাদের অ্যালোকেশন থেকে বিক্রি করছে। অটোমেটিক্যালি আপনাকে করতে হবে কি সর্বোপরি আমি একটা কথাই বলি হুম, যে দেওয়ানি আইনজীবীদের সমস্ত কাগজপত্রাদি ওই জমি সংক্রান্ত বা ফ্ল্যাট সংক্রান্ত সমস্ত তাদেরকে দিয়ে নথিপত্রাদি সার্চাদি করে যাচাই করে নেওয়া উচিত। আচ্ছা, যেটাতে ওই দেওয়ানি সংক্রান্ত আইনজীবী যেটা বলবেন সেই অনুযায়ী কাজটা করা উচিত। আচ্ছা, আচ্ছা। এই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এও অনেক সময় আমরা টাকা দিয়ে দিই আগে। মানে সেটা কি খুব রিস্ক মানে দেওয়া কি উচিত? আন্ডার কনস্ট্রাকশন এ এখন তো রেরার আইন এসে গেছে। যার জন্য এরা এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ করলে কি হবে ইনকমপ্লিট থেকে যাবে। হুম, রেরাটা অ্যাপ্লিকেবল হচ্ছে টিল কমপ্লিশন সার্টিফিকেট অবধি। আচ্ছা, আচ্ছা। কাজেই কমপ্লিশন সার্টিফিকেটটা পেয়ে গেলে তাহলে ইনকমপ্লিট বিল্ডিং এ কেউ ইয়ে করবে না, খরিদ করতে যাবে না। না কিন্তু আমরা অনেক সময় কি আ আ আগে টাকা দিয়ে দিচ্ছি প্রমোটারকে। আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় টাকা দিচ্ছি। মানে হুম, সেটা কি রিস্ক থাকছে? অবশ্যই রিস্ক থাকছে। মানে উচিত নয় উচিত বলছেন। না। আচ্ছা, এবার কিছু, কিছু ক্ষেত্রে সেটা আগে দেখতে হবে যে কাজগুলো হচ্ছে সেটা সঠিক হচ্ছে নাকি এবং সর্বোপরি নকশা এবং মিউনিসিপাল বা কর্পোরেশনের নকশা অনুযায়ী কাজ হচ্ছে নাকি, কোনো ডেভিয়েশন আছে নাকি সেগুলো যাচাই করে নেওয়া উচিত। মানে একজনকে তো সেই তদারক করতে অনেক সময় হয় বৃদ্ধ-বৃদ্ধা বা বিদেশে থাকেন, তারা তো পারবেন না। তো আন্ডার কনস্ট্রাকশন এর উপর তখন আমাকে প্রমোটারের উপর ভরসা করেই না, দেখতে প্রমোটার ছাড়াও আপনি আইনজীবীর উপর ভরসা করতে আচ্ছা। পারেন। কারণ তিনিই আপনার সমস্ত কিছু নথিপত্রাদি হ্যাঁ, দেখে হ্যাঁ, লুক দেবেন। আফটার টা উনিই করবেন। উনি করে এগ্রিমেন্ট ফর সেল এইটা মানে কি আমরা কি পয়েন্ট দেখব? এগ্রিমেন্ট ফর সেলের ক্ষেত্রে ধরুন আমি বাড়ি এগ্রিমেন্ট ফর সেলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বায়না। এগ্রিমেন্ট ফর সেল বলতে বোঝায় বায়না। হুম, আপনি একটা জিনিস কিনবেন তার বায়না করা। হ্যাঁ, সেইখানে টাইম পিরিয়ডটা আপনাকে দেখতে হবে
যে কোন টাইম পিরিয়ডের ভেতর সে দেবে বলেছে। হুম। আপনি যেটা বায়না করলেন তার পরবর্তী যে টাকাটি দেবেন, যে ফুল অ্যান্ড ফাইনাল রেজিস্ট্রেশন হবে, সেই ডিউরিং সেই পিরিয়ডের ভেতর করতে পারছেন কিনা। আর হচ্ছে কনস্ট্রাকশনটা ঠিক হচ্ছে নাকি এবং অ্যাকর্ডিং টু প্ল্যান হচ্ছে নাকি, এবং আচ্ছা। কার অ্যালোকেশন দিচ্ছে আপনাকে। সর্বোপরি দেখা উচিত কার অ্যালোকেশন। ধরুন ফ্ল্যাটের ক্ষেত্রে একটা ডেভেলপার্স অ্যালোকেশন থাকে, একটা ল্যান্ড ওনার্স অ্যালোকেশন থাকে। আপনি কোন অ্যালোকেশন থেকে নিচ্ছেন, তাদের ভেতর অ্যালোকেশনের কোনো এগ্রিমেন্ট হয়েছে নাকি। সাপোজ আপনি ফার্স্ট ফ্লোরে একটা ফ্ল্যাট নিচ্ছেন, সেই ফ্ল্যাটটার নাম্বার হচ্ছে এ। দেখা গেল সেই ফ্ল্যাটটি ডেভেলপারের অ্যালোকেশনে নেই, ল্যান্ড ওনার্সের অ্যালোকেশনে আছে। সেই জন্য অ্যালোকেশনটাও দেখে নেওয়া উচিত আচ্ছা। যে এই অ্যালোকেশনটা বিক্রির অধিকার ডেভেলপারের আছে না ল্যান্ড ল্যান্ড ওনারের আছে। ওনারের আছে। হ্যাঁ, মানে সেইটাও তাহলে ওই সেটাও যাচাই করা আইনজীবীর উচিত। উপরে নির্ভর আইনজীবীকে করছে। দেখানো উচিত সমস্ত কাগজ। হুম। সেই আইনজীবী আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন। আচ্ছা, এইবার বলি যে ধরুন বাড়ি, আমার একটা বাড়ি রয়েছে, আ মানে বা ফ্ল্যাট রয়েছে, সেটা আমি বিক্রি করতে চাইছি। হুম, কিনতে নয়। মানে এতক্ষণ তো হুম। কেনার জন্য যেটা আমরা ভাবলাম। এবার এবার ধরুন বিক্রি করব আমার ফ্ল্যাট। সেটার জন্য আমাকে কোন বিষয়ের উপরে নজর রাখতে হবে? বিক্রি যখন করবেন, আপনাকে দেখতে হবে যে আপনার সমস্ত নথিপত্রাদি আছে নাকি ওই ফ্ল্যাট সংক্রান্ত। আপনি যাকে বিক্রি করবেন তাকে সেগুলো দিতে হবে। এছাড়া আপনি যে এগ্রিমেন্ট ফর সেল করবেন, তাতে দেখতে হবে যে ওই টাইম পিরিয়ডটা, হুম। যে টাইম পিরিয়ডের ভেতর আপনার কাছ থেকে সে ব্যালেন্স কনসিডারেশন অ্যামাউন্ট দিয়ে আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন করে নেবে, সেই পিরিয়ডটা ঠিক আছে নাকি। আচ্ছা, অবশ্যই সেই পিরিয়ডটা দেখতে হবে। আচ্ছা। এবার বলছি যে ধরুন কেনা বা বেচা দুটোই হয়ে গেল। বসবাস করতে শুরু করেছে। এরকম অনেক সময় হয় যে বসবাস করতে শুরু করে দিয়েছে বা বিক্রি হয়ে গেছে। আমি বিক্রি করে চলে গেছি বাইরে কোথাও। তারপরে হয়তো কোনো একটা ঝামেলা হচ্ছে। ওনারের সাথে হোক বা কিছু, মানে এটা কোনো ডিসপিউট আছে। তখন এটা কিভাবে সামাল না, দেওয়া যায়? এক্ষেত্রে শুনুন, মোকদ্দমা এনিটাইম যেকোনো জায়গায় হতে পারে। হুম, মোকদ্দমাটা টেকা না টেকা সেটা বড় জিনিস। আমি একটা মোকদ্দমা করে দিলাম। ওই প্রপার্টির উপর আমার কোনো রাইট টাইটেল ইন্টারেস্ট নেই। তৎসত্ত্বেও আমি করে দিলাম। হুম। তাহলে তো সেটা লাই করবে না। এইবার আমাকে ওই ক্ষেত্রে করতে হবে কি, ওই মোকদ্দমায় অংশগ্রহণ করে আমার যে নথিপত্রাদি আছে সেইগুলো আদালতের সামনে জবাব দিয়ে পেশ করতে হবে। তাতে আদালত যা ডিসিশন নেবে তার উপর, আদালতের বিচারের উপর। আচ্ছা, মানে এটা আ উম ফ্ল্যাট, বাড়ি যাই হোক সেটা বিক্রি, যেকোনো ক্ষেত্রে কেনার পরেও হতে পারে, হ্যাঁ, বেচা কেনার পরেও হতে পারে। বেচা-কেনার পরেও হতে পারে। আচ্ছা, আচ্ছা। সেটা মানে সেক্ষেত্রে আইনের প্রভিশন আছে, সেই অনুযায়ী আইনজীবী বুদ্ধি দিয়ে দেবে। যে যে পরিমা যে 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 প যেভাবে আপনার ডিসপিউটটা আসবে, সেই ডিসপিউটটাকে কিভাবে ওভারকাম করতে হবে সেটা আইনজীবী বলে দিতে পারবেন। আচ্ছা, এবার আমি বলি যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে অনেক সময় বিক্রি হয়। হুম। তা সেটা কি খুব নিরাপদ? মানে কতটা সিকিউরিটি পাওয়ার আছে? অফ অ্যাটর্নির মেইন জিনিসটা হচ্ছে কি, যিনি পাওয়ার দেন, তিনি ওই মুহূর্তে রেজিস্ট্রি অফিসে উপস্থিত হওয়ার, রেজিস্ট্রি করার জন্য তিনি উপস্থিত হতে পারবেন না। সেই জন্য সে একজন কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিল। সেক্ষেত্রে একটা জিনিস থাকে পাওয়ার অফ অ্যাটর্নিতে, যে বিক্রয়লব্ধ অর্থ যেটা তার প্রাপ্য সেটা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে, এবং সেই অর্থটা তার অ্যাকাউন্টে গেল কিনা বা সেই চেকটি ওই যিনি পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন, এক্সিকিউট করছেন, তার ফেভারে হওয়া উচিত। আচ্ছা, হ্যাঁ। তাহলে হবে কি, যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে তিনি তাকে ওই অ্যাটর্নি হোল্ডার এক্সিকিউটরকে ডিপ্রাইভ করতে পারবে না। তাতে আপনার কোনো প্রবলেম নেই। কিন্তু হুম। দেখতে হবে যে, আরেকটা জিনিস দেখতে হবে, এই পাওয়ার অফ অ্যাটর্নি যিনি দিয়েছেন তিনি জীবিত নাকি। আচ্ছা, পাওয়ার অফ অ্যাটর্নি ততদিনই কাজ করবে যতদিন ওই এক্সিকিউটর জীবিত থাকবে। আচ্ছা। তারপরে জীবিত না থাকলে না তাহলে থাকলে ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা ইনভ্যালিড। ইনভ্যালিড হয়ে যাবে। আচ্ছা, মানে তখন তাহলে কেসটার কি হবে? তখন তার যে লিগ্যাল হেয়ার্স আসছে তারা করবে। আচ্ছা। মানে তারা তাকে আবার তার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিতে হবে, অ্যাটর্নিকে নিয়ে তারপর বিক্রি করতে হবে। আ সাপোজ আজকে ধরুন পাওয়ার অফ অ্যাটর্নির বেসিসে কোনো একটা এগ্রিমেন্ট হলো। এক্সাক্টলি। এগ্রিমেন্ট হওয়ার পর তাতে পিরিয়ড আছে 3 মান্থস এর ভেতরে
টোটাল কনসিডারেশন দিয়ে এক্সিকিউট হয়ে যাবে হুম, ডিড হুম, অফ রেজিস্ট্রেশন। হুম। ডিউরিং দ্যাট পিরিয়ড ভদ্রলোক মারা গেলেন। ভদ্রলোক বা ভদ্রমহিলা মারা গেলেন, হুম, তখন তার লিগ্যাল হেয়ার্স যারা আসবেন তারা এক্সিকিউট করবেন, বা ওই পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডারকে আবার পাওয়ার দেবেন নতুন করে, ওই অ্যাটর্নিকে হুম। দিলে সে আবার এক্সিকিউট করতে পারবে। আচ্ছা। মানে কেসটা চলবে কিন্তু যারা কিন্তু লিগ্যাল মৃত ব্যক্তির ইয়েতে তো হবে কেস না, হবে না। হ্যাঁ, সেই জন্য। সেটাই। আচ্ছা, বাস্তু জমি ব্যাপারটা কি তাপসদা? বাস্তু জমি আজকাল সমস্ত কিছুই বাস্তু রেকর্ডেড, যেটা পর্চা থেকে দেখে নেওয়া উচিত হুম। যে ওটা রেকর্ডে কি বাস্তু আছে নাকি। বাস্তু জমি যদি পর্চায় থাকে তাহলে কোনো অসুবিধা নেই। মানে এই যে বাস্তু জমি কেনার সময় অনেক সময় ভুল হয়। না, ভুল সেই হয় মানে ভুলটা কি, কি? ধরুন অনেকে শালি জমি কেনে, হুম, হুম, ধরুন শহরের মাঝখানেই হয়তো মিউনিসিপ্যাল এলাকায় শালি জমি আছে, হুম। সেগুলোকে তখন করতে হয় কি, বাস্তুতে কনভার্ট করতে হয়। সেই কনভার্সনের অ্যাপ্লিকেশন করে বাস্তুতে কনভার্ট করতে হয়। বাস্তু কনভার্ট না করলে সেখানে বসবাসযোগ্য করা যায় না, বা কোনো রকম ফাইন্যান্সিয়াল লোন ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল অথরিটি সেটা দিতে চায় না। আচ্ছা। জমির শ্রেণী, যাকে বলে ক্লাসিফিকেশন অফ ল্যান্ড, হুম। সেটা বাস্তুতে কনভার্ট করতে হয়। এবং তাছাড়া যদি পর্চায় বাস্তু থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা তাপসদা, হঠাৎই মানে এই কথা বলতে, বলতে আড্ডার তো মানে আর জমির হুম, সমস্যার তো কোনো শেষ নেই। এই যে জলা জমি অনেক সময় ভরাট করে প্রপার্টি তৈরি হচ্ছে, হ্যাঁ, সেটা তো মানে ইল্লিগাল। অবশ্যই ইল্লিগাল। হ্যাঁ, তাহলে এটা তাও তো আমরা দেখি প্রচুর জলাজমি ভরাট হয়ে তার উপরে অনেক বড়, বড় কনস্ট্রাকশন হয়েছে। মানে রিসেন্ট একটা আপনি জানেনও যে একটা অ্যাক্সিডেন্টও হলো। এনিওয়ে সেটার দিকে যাচ্ছি না। আমি বলছি যে ধরুন আমি সেই জলাজমি আপনি জলাজমি ভরাট করে আপনি ল্যা তৈরি করলেন একটা প্রপার্টি। আমি ভাড়া নিলাম বা লিজ নিলাম হোয়াটএভার। তারপরে একটা এরকম বিপদ হলো। তখন আমি কতটা দায়বদ্ধ, আপনি কতটা দায়বদ্ধ, তার জন্য আইনের কি ব্যবস্থা? মানে কি সমাধান? না, ১ম এই বলি, জলাজমি ভরাট করা যায় না এবং সেটা টোটালি ইল্লিগাল, এবং গভর্নমেন্ট থেকে বলে দেওয়া আছে এইটা হচ্ছে ওয়েটল্যান্ড। সেই ওয়েটল্যান্ডের উপর যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেটা টোটালি ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে। কারণ জলাজমি মানে সেখানে জল থাকবে, হুম, হুম, হুম। সেখানে জলাশয় থাকবে, বা ধরুন জল সেই মৌজায় সেই দাগ নাম্বারটা হয়তো সলিড ল্যান্ড, কিন্তু জলাজমি। হুম, হুম, হুম। এটা তো গভর্নমেন্ট তো করে দিয়েছে, যেমন হচ্ছে আপনার এইদিকে সাউথ ২৪ পরগনা এইদিকে ১ থেকে ১৭ মানে পূর্ব কলকাতার এই দিকটাতে ১ থেকে ১৭ নম্বর জেল, হুম। এটা হচ্ছে ওয়েটল্যান্ড ডিক্লেয়ার করেছে, এবং সেখানে গভর্নমেন্ট কিছু, কিছু ল্যান্ডের মানে দাগ নাম্বারে পুরো ছুট দিয়েছে, কোনো জায়গায় অর্ধেক ছুট দিয়েছে, বা কোনো জায়গায় পুরো দাগটাই গেছে জলাজমির ভেতরে। আচ্ছা। এবার এই জলাজমির উপর কনস্ট্রাকশনটা টোটালি ইল্লিগাল। কারণ এক্ষেত্রে কারোর দায়বদ্ধতা থাকে না। তার মানে কারণ তাহলে ওনার যিনি জলাজমিটা ভরাট করে হ্যাঁ, প্রপার্টি করেছেন তার উপরেই সব দায়টা তার থাকবে। উপরেই দায়টা। আর আমি নিয়েছি কি দেখে? আমি তো ওখানে লিজ নিচ্ছি। রাইট। আমি ওখানে লিজ নিচ্ছি বা ভাড়া নিচ্ছি। হুম, হুম, হুম। ভাড়া নেয়ার জন্য আমি তখন দেখেছি যে কনস্ট্রাকশন আছে, কোনো অসুবিধা নেই, নিয়েছি। কিন্তু এটা অবশ্যই আইনজীবীকে দেখিয়ে নেওয়া উচিত যে এটা ভাড়া নেয়া বা লিজ নেয়ার পক্ষে সঠিক কিনা। কারণ কাগজপত্রাদি বলে দেবে ওটা জলাজমি কিনা। মানে যে ভাড়া নিচ্ছেন বা লিজ নিচ্ছেন যদি অবশ্যই তার দেখেন যে দেখে এটা নেওয়া উচিত। জলাজমি, যে ও হয়তো ভরাট হয়ে প্রপার্টি হয়েওছে কিন্তু তার লিজ নেওয়া উচিত না। উচিত না তার আরকি। আগে তার সেই নথি সংক্রান্ত সমস্ত কাগজ, মানে ওই প্লটের নথি সমস্ত দেখা উচিত, কিন্তু এবং যখন কেউ আইনজীবী ভাড়া নেয় তখন তো এটা কত টাকা ভাড়া বা কিভাবে কি দিতে হবে ওনাদের সাথে কথা বলে ভাড়া নিয়ে দোকান চালায় বা বসবাস করে এইটাই করে। মানে ভাড়া নেওয়ার সময় কি মানুষ এতটা দেখে? মানে আপনি কি সাজেস্ট করছেন এইগুলো দেখা উচিত? আমি বলি কি যে প্রতি ক্ষেত্রেই আপনার তো একটা চুক্তি করতে হবে। হুম, সেই চুক্তি করতে গেলে সেই ল্যান্ডের শিডিউল সবকিছু দিতে হয়। কোন ল্যান্ডের উপর হচ্ছে, যে শিডিউল অফ দ্য প্রপার্টি, যে এই না আমি প্রপার্টির বলছি উপর আমি একটা নিচ্ছি। ভাড়া দিচ্ছেন যিনি, হ্যাঁ, তিনি আমি কি আগে সেক্ষেত্রেই এত আসছি। দেখবেন? এইবার সেক্ষেত্রে আপনি যদি সেই নথিপত্রাদি যাচাই না করে নেন, তাহলে আপনি বিপদে পড়বেন। সেই জন্য আমার সাজেশন হচ্ছে অবশ্যই যেকোনো সিভিল আইনজীবীর কাছে ওই নথি সংক্রান্ত দেখে সেই অনুযায়ী এগ্রিমেন্ট করা উচিত, চুক্তি করা উচিত আচ্ছা, ওই প্রপার্টির। যে আচ্ছা। আমি ভাড়া নেব কি লিজ নেবো, সেইগুলো তার আইনজীবী তাকে বলে দেবে যে এটা ভাড়া নেয়ার যোগ্য কিনা।
আচ্ছা। এটাই ভুল করি যখন আমরা ভাড়া মানে নিই কখনো কোনোদের দোকান ভাড়া নিলাম বা একটা প্রপার্টি ভাড়া স্কুল হলো, বাচ্চাদের স্কুল করলাম। সেটা জলা জমি না বাস্তু জমি না শালি জমি এইসব দেখি না। মানে সে ওনার করেছেন, তিনি বিক্রি করছেন বা ভাড়া দিচ্ছেন, আমরা সেখানে থাকতে শুরু করুন। এটা মানে তাপসদা সাজেস্ট করছেন এটা আমি কখনোই করা অবশ্যই উচিত একটা না। কথা বলব যে সর্বক্ষেত্রে আইনজীবীকে কাগজপত্রাদি দেখিয়ে তারপরে যেকোনো চুক্তি করা। রাইট। এটা আমাদের সকলের মাথায় রাখা উচিত। আচ্ছা এবার একটা ভীষণ মানে আ ভ্যালিড প্রশ্ন যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কোনো একটা বাড়ি তার ভীষণ শরিকি ঝামেলা আছে। মানে কি হোয়াট ইস শরিকি ঝামেলা ব্যাপারটা কি? শরিকি ঝামেলা আর বলতে এটা কিসের সমাধান বোঝায় কি? হচ্ছে কি যে ধরুন প্রচুর একজনের প্রপার্টিতে ৫-৭ জন এখন তিনি মারা গেছেন, তার ৪-৫ ছেলেমেয়ে বা আরো অনেক লোকজন আছে। এবার সেক্ষেত্রে ওইটা যৌথ প্রপার্টি। হুম। সেই যৌথ প্রপার্টিতে পার্টিশন করে শরিকি ঝামেলা মেটানো হয়। যেকোনো পার্টিশন করলে মানে তাদের শরিক কি সবসময় ভাই, ভাই এরাই তো শরিক। নট নেসেসারি আমার খুড়তুতো জ্যাঠতুতো যেকোনো ভাই হতে পারে। ধরুন ঠাকুরদার সম্পত্তি। আচ্ছা। ঠাকুরদার সম্পত্তি থেকে ঠাকুরদার হয়তো ২-৩ ছেলে। হুম। তাদের আবার ব্রাঞ্চেস এসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার শরিকের তো বাড়তে থাকছে। হুম, হুম, হুম। সুতরাং যার যে অংশ, সেই অংশটাকে পার্টিশন করে যেহেতু শরিকি সম্পত্তি মানে কি যৌথ সম্পত্তি, হুম, হুম। সেই যৌথ সম্পত্তিটাতে আনডিমার্কেটেড এবং আনডিভাইডেড। আচ্ছা। আপনি জানেন না যে আপনি জমির মাঝখানে না বাঁ ধারে না ডান ধারে। হুম, তার মানে যৌথ সম্পত্তি। সেই সম্পত্তিটায় কোনো ডিমার্কেশন নেই। এই শরিকি পার্টিশন করে সেগুলো সমাধান করা হয়। পার্টিশন করে আনডিমার্কেটেড অংশকে ডিভাইড এবং ডিমার্কেশন করা হয়। মানে এইটা ধরুন অনেকদিন ধরুন 4th জেনারেশন ধরে হুম। একটা বাড়ি রয়েছে। ওইটাকে আপনাকে করতে হবে কি লিগ্যাল এয়ার্স তৈরি করতে হবে। মানে সেটাকে জিনোলজিক্যাল চার্ট আচ্ছা, এটা মানে কি ব্যাপার ধরুন, একটু বলুন? ধরুন ঠাকুরদা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠাকুরদা তারপরে ঠাকুরদা ঠাকুরমা, হুম, ঠাকুরদা মারা গেলেন। তারপরে ৪ ছেলে আছে। ঠাকুমা আসলো হুম, আর তার ৪ ছেলে আসলো। হুম, এইবার ঠাকুমাও মারা গেলেন। তাহলে ৪ ছেলে থাকলো। হুম, এবার ৪ ছেলের ভেতর ধরুন ৪ জনই মারা গেলেন। হুম, তাদের যে ব্রাঞ্চেস আছে তার স্ত্রী, তার ছেলে-মেয়ে এইভাবে প্রত্যেকে আসতে থাকছে। হুম, এদের একটা জিনোলজিক্যাল চার্ট মানে ট্রি। হুম, হুম, হুম। সেই জিনোলজিক্যাল চার্ট তৈরি এবার করে একটা বাড়ির মধ্যে ধরুন একটা বা ৬ কাঠা জমির উপর একটা বাড়ি রয়েছে। এবার এতগুলো লোক হয়ে হ্যাঁ, গেল। সেক্ষেত্রে করা হয় সেক্ষেত্রে কি? কি হবে? সেক্ষেত্রে আদালতে গিয়ে পার্টিশন করতে হবে। তো এইটুকু করে জায়গা পাবে। মানে সেটাই পার্টিশনটা মানে কি? এক্ষেত্রে হবে কি কোর্ট ওখানে শেয়ার ডিক্লারেশন করবে। পার্টিশন শুটে ১ম এই কোর্ট একটা শেয়ার ডিক্লারেশন করে যে তুমি এত শেয়ারের অংশীদার। এবার কোর্ট বলে দেয় তোমরা অ্যামিকেবলি পার্টিশন করে নাও। সেটা যদি না হয় তখন আদালত থেকে একজন সার্ভে পাস কমিশনার অ্যাপয়েন্টমেন্ট হয়। আচ্ছা। তিনি গিয়ে মাপজোক করে করবেন অ্যাকর্ডিং টু ভ্যালুয়েশন। ধরুন ৬ কাঠা জমি। ৬ কাঠা জমিতে তো আর ৬০ জন ঢুকতে পারবে না। রাইট আমি সেটাই বলতে ৬০ চাইছি। জন ঢুকলে সেক্ষেত্রে মূল্যায়ন করা হয়। হুম। যে ল্যান্ডের মূল্যটা এত, মানে ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন। আচ্ছা। এইবার সেক্ষেত্রে যে নেবে সে সেই শেয়ারের যে মূল্যটা আসছে সেইটা তাকে দিয়ে দেবে, সে এটাকে ডিড করে দেবে। পার্টিশন মানে হচ্ছে সমবন্টন। আচ্ছা, হ্যাঁ, সেটা তো বুঝলাম। কিন্তু মানে এমন এক্ষেত্রে আইদার আপনাকে ল্যান্ড দিয়ে কিন্তু অতজন তো আর এইটুকু করে ল্যান্ড পেলে হবে না। হুম, হুম, হুম। সেটা অর্থের বিনিময়ে সেটা তাকে দেয়া মানে হবে। কেউ অর্থ দিতে তখন না চাইলে ওই ঝামেলাটা তখন থেকেই অ্যারাইজ করে যে, অ্যারাইজ "না আমি করবে। টাকা নেই, আমি অনেক কোত্থেকে ক্ষেত্রে হয় পাবো?" কি জানেন তো? একটা জেনারেশন হয়তো বাইরে আছে। হ্যাঁ। কিন্তু তাদের ওখানে পড়ে আছে অংশ। সেক্ষেত্রে এরা রাজি নয়। এরা এনজয় করছে প্রপার্টিটা। হুম, 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 সেই তাই তো ক্ষেত্রে হয়। ডিসপুটটা অ্যারাইজ করে। সেই ক্ষেত্রে তখন তাদেরকে নোটিশ করতে হয় যে এই প্রপার্টিটাকে তুমি অ্যামিকেবলি পার্টিশন করো। ডিউরিং 30 ডেজ এর ভেতর অ্যামিকেবলি পার্টিশন করো। আচ্ছা। সেক্ষেত্রে সে হয়তো অপারগ বা হ্যাঁ। করল না। সে না করলে তখনই ওই পার্টিশন শুটের উদ্ভব হয়। মানে কেউ থাকতেও হয়তো বলবে, "আমি দরজা বন্ধ করে দিয়ে চলে যাবো। আমার এই একটাই ঘর।" এটা না সেটা তো এরকম করা পারবে না। যাবে না। কারণ কেন কি যাবে? একটা জিনিস জানবেন ওই ল্যান্ডের উপরে প্রতি ইঞ্চিতে প্রত্যেকের শেয়ার আছে।
সেটা তো আচ্ছা। আনডিভাইডেড আনডিমার্কেটেড, যার জন্য প্রতি ইঞ্চিতে প্রত্যেকের শেয়ার ও আছে। মানে তুমি থাকছো না মানে তুমি আমাকে এনজয় করতে দেবে না সেটাও তুমি না, করতে তো ইউ পারো আর না। ইন পজেশন, ও আচ্ছা। বাট তোমার মালিকানাধীন নেই। অ্যাবসোলিউট মালিকানাধীন তোমার নয়। না এটা কিন্তু খুব মানে এই যে বাইরে থাকে তখন তার রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ। এই ব্যাপারটা তো তাকে তাই নয়। সেইটা অ্যারেঞ্জ করতে হবে, তাকে চিঠি দিয়ে জানাতে হবে যে তুমি এটা পার্টিশন করো। যদি সে না করে তখন তাকে আদালতের দ্বারস্থ হতে হবে কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে। আচ্ছা এইজন্যই শরিকি ঝামেলাটা দিনের পর দিন বছরের দিনের পর পর দিন বছর চলতে চলতেই থাকে। থাকে। মানে আরো মিটমাটের চলে কথা। তার কারণ হচ্ছে কি, ধরুন প্রচুর ওয়ারিশান। তার ভেতর কোনো ওয়ারিশান মারা গেল। তারপরে তার ছেলেমেয়েরা বেরোলো। হুম, আবার তাদেরকে নোটিশ করা, সেই মামলায় অংশগ্রহণ করানো। হুম। এই সমস্ত করতে গিয়ে প্রসেসটাতে দেরি হয়। আচ্ছা, আর উম কিছু না। কিন্তু আদালতের শরণাপন্ন হতেই হবে। অবশ্যই আইনজীবীর পরামর্শ নিয়ে। আচ্ছা। আচ্ছা মানে এইটাই কি পৈতৃক সম্পত্তি বলছে? পৈতৃক সম্পত্তি তো এইটাই। পৈতৃক হতে পারে, মানে মার এই মার পৈতৃক ধিক্কার হতে, সম্পত্তি আচ্ছা মায়ের সম্পত্তিটা কি মাতৃকালীন ধরুন ঠাকুর দাদুটা দাদু, দাদু, দাদু দাদু, দিদা। দাদু দিদার সম্পত্তিতে মার ভাগ আছে। মানে সেটা কি পৈতৃক বলে? একই জিনিস। ওটাও তো পৈতৃক, মানে কি মার পিতৃকুলের। আচ্ছা, আচ্ছা, মার পিতৃকুলের, সেক্ষেত্রে মার ভাইরা ভাগ দিচ্ছে না। সেই ক্ষেত্রে মা তার পার্টিশন ক্লেম করবে। আচ্ছা আরেকটা কথা বলছি যে এই ওয়ারিশান বললেন যে তার সাথে সূত্র ধরে বলি যে ধরুন এরকম কোনো বাড়ি রয়েছে যেখানে ভদ্রলোকের বাড়ি। সেই বাড়িতে ওয়ারিশান ধরুন ২ জন এবং একজন সেই বাড়ি বিক্রি করতে চাইছে, একজন চাইছে না। বড় ছেলে চাইছে, ছোট ছেলে চাইছে না। এবার বাড়িটা একটা ডিসপিউটেড মানে বাড়িটা তো দুটো ভাগ হয়েছে। বড় ছেলের নামে, ছোট ছেলের নামে। কিন্তু এমনভাবে হয়েছে বাড়িটা তো ভদ্রলোকের একার ছিলেন। যে এইদিকে ধরুন বাথরুম, পিছন দিকে বাথরুমের আর বড় ছেলের সাইডে ধরুন বাথরুমের প্রভিশনই নেই। বা সেফটি ট্যাঙ্ক বা বা ট্যা যে ওয়াটার ট্যাঙ্ক যে জলের মানে সেই বন্দোবস্তটা ছোট ছেলের দিকে, সেফটি ট্যাঙ্কটা বড় ছেলের দিকে বা 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 এরকম এমন কিছু বাড়িটা গোটাটাই ব্যবহার করতে হবে। আদারওয়াইজ বাড়িটাকে পুরো রেনোভেশন করতে হবে। তো সেক্ষেত্রে একটা ভাই চাইছে করবে, একটা ভাই চাইছে করবে না। সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? না, ১ম এই সমাধানটা বলি কি? কি, যে এই প্রপার্টিটা কি পার্টিশন? মানে আর পার্টিশন না, ভদ্রলোক পার্টিশন করে যাননি। মানে যৌথ সম্পত্তি। হ্যাঁ, এখনো যৌথ যৌথ সম্পত্তি। সম্পত্তি হলে ওখানে যিনি থাকবেন না, মানে যিনি বিক্রি করবেন বলছেন, হ্যাঁ, তিনি ম্যা ত্যা এ তার যে co-sharer, তার যে অপর ভাই আছে এক্ষেত্রে, তাকে বলবে, একটা নোটিশ করবে যে এই প্রপার্টি আমি আমার আনডিভাইডেড এই শেয়ারটা আমি বিক্রি করে দিতে চাই। তুমি যদি খরিদ করো তাহলে মার্কেটেবল প্রাইস অনুযায়ী, বাজারোচিত মূল্য অনুযায়ী তুমি এটা খরিদ করে নাও, আমি তোমাকে দলিল করে দেবো। এটা হচ্ছে ফার্স্ট নোটিশ দেবে। হুম, সেই নোটিশে সে যদি গ্রহণ না করে, তখন সে, তার যদি ডিমার্কেটেড অংশ হয়, হুম। তাহলে তাকে তার ডিমার্কেটেড অংশ বিক্রি করে দেবে বাইরের লোককে। বাইরের লোককে ধরুন বিক্রি করা যাবে না। ধরুন এমন ডিসপিউট হয়ে রয়েছে না, বাড়িটা। না, সেক্ষেত্রে সে খদ্দের নির্ধারণ করে যদি খরিদ্দার নিতে চায়, যে হুম, কিনবে, তবেই তো সে বিক্রি করতে পারবে। রাইট। নচেৎ তো বিক্রি করতে পারবে না। আগে হ্যাঁ, তো তাকে দেখাতে হবে তাকে। হুম। আর যদি দেখা যায় যে সেক্ষেত্রে সে বিক্রি করতে পারছে না, তখন একে নোটিশ করবে। নোটিশ অনুযায়ী যদি অ্যাকসেপ্ট করল, এবার তাহলে এর তার কাছ থেকে, ধরুন যেই টাকাটা একটা ভ্যালুয়েশন হয়েছে ধরুন, সেই টাকাটা তার ক্ষমতা নেই। সে হুম, বলছে যে আমি দিতে পারব না এত টাকা যে ছোট ভাই চাইছে বা বড় ভাই চাইছে দিতে পারব না। হুম। তাহলে সেক্ষেত্রে কি বাড়িটা কি হবে? না, না, মূল্য নির্ধারণ করে তাকে তার মতন রিলিজ করে দিতে হবে। নচেৎ সে স্ট্রেঞ্জার পারচেজারকে বিক্রি করে দেবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্ট্রেঞ্জার ফ্যামিলি পারসন ডুয়েলিং তো হাউস তো, হ্যাঁ, ফ্যামিলি ডুয়েলিং হাউসে সাধারণত বলা হয় যে বাইরের লোককে বিক্রি মানে ডুয়েলিং হাউসে কেউ যাতে না বাইরের লোক ঢুকতে পারে, স্ট্রেঞ্জার পারচেজার। হ্যাঁ। তা সেক্ষেত্রে তো সে নোটিশ সে নোটিশ করে তাকে বলছে যে তুমি খরিদ করে নাও, নচেৎ আমি বাইরের কাউকে এবার বাইরে বিক্রি ধরুন করে দেবো। ডিসপিউটেড বলে বাইরের লোক কিনতে চাইছে না। বলছে যে এইদিকে কল, ওদিকে জল এই মানে নানান ধরনের তার সে হ্যাজার্ডস বিক্রি আছে। না হলে তারা তা ওইভাবেই বসবাস করবে। কি হ্যাঁ, করা এবার যাবে? সে বিক্রি করে দিতে চলে যেতে চাইছে। এবার যদি সে ছোট ভাই বলে যে আমার এত টাকা নেই যে আমি ওই পোরশনটাও কিনে নেব। হুম, তাহলে হতেই পারে। সেক্ষেত্রে যেইভাবে পড়ে আছে সেইভাবেই পড়ে সেভাবেই থাকবে। করবে। মানে কিছুই আর না হলে আদালতের কাছে গিয়ে বলবে যে আমায় পার্টিশন করে দাও।
আচ্ছা, পার্টিশনটা আদালতের সবার আগে কাছে করে গিয়ে নেওয়া উচিত। আদালতে পার্টিশনের অ্যাপ্লিকেশন করবে যে আমার শেয়ারটা আমাকে বুঝিয়ে দাও। এবার সে যা পারে করুক। সেটা তো কোর্ট করবে। কোর্টের আচ্ছা। নির্ধারণ। কারণ এটা তো যৌথ প্রপার্টি। হুম, হুম, ফার্স্টে শেয়ার ডিক্লারেশন হবে। তারপরে আদালত বলবে যে তোমরা অ্যামিকেবলি সেটল করে নাও। হুম, আমি হুম, তোমার শেয়ার বলে দিয়েছি হুম, দুজনের। হুম, হুম। এবং সেক্ষেত্রে তারা সেই পিরিয়ডের ভেতর ধরুন শেয়ার রেজিস্ট্রেশন বা পার্টিশন করে নিল না। তখন ওই অ্যাপয়েন্টমেন্ট হবে ওই সার্ভে পাস কমিশনারের। একজন সার্ভেয়ার কমিশনার আসবে। তিনি মাপজোক করে অ্যাকর্ডিং টু ভ্যালুয়েশন করে আদালতের কাছে রিপোর্ট দেবেন। সেই অনুযায়ী পার্টিশন হবে। আচ্ছা, এবার আরেকটা বলি যে ধরুন বাবা বাড়ি করে গেছেন। হুম। পার্টিশন করেননি। তারপরে তার ধরুন ৫ টা ছেলে, স্ত্রী সবাইকে রেখে গেছেন এবং পরে এটা পার্টিশন করা হয়েছে। কোনো একটি ছেলে সে ইনিশিয়েটিভ নিয়ে পার্টিশন করেছেন এবং তারপরে সেই বাড়িটা আরো বড় হয়েছে। সবার নামে, নামে সে সেই বাড়িটা পুরো টোটাল রেনোভেশন করেছেন। যে বাড়ির বড় ছেলে ধরুন করেছে। এবার ধরুন ৩ তলা বাড়ি সেই বানিয়েছে। প্রত্যেকটা ভাইকে আলাদা, আলাদা পোরশনও করে দিয়েছে। এবার বাড়িটা ধরুন আর মেইনটেইন করা যাচ্ছে না। তা সেক্ষেত্রে যদি বাড়িটা বিক্রি করতে হয়, তাহলে কি যখন এবার প্রত্যেকটি ওই ভ্যালুয়েশন হলো, হয়ে যে দামটা পাবে আর যে ভাই এতটা কন্ট্রিবিউট করলো, তা সেই তাকে কি সেই ভাগটা দেওয়ার ব্যবস্থা আছে? নাকি ভাইরা দেবে? নাকি কোর্ট দেবে? না, ১ম এই বলি প্রপার্টি পার্টিশন পার্টিশনটা সেই ভাইই করেছেন। মানে বাবা করে যাননি। পার্টিশন করার পর তিনি রিনোভেশন করলেন প্রত্যেকের সবাইকে অংশে? প্রত্যেকের অংশে। প্রত্যেকের অংশে করলে তার তো কোনো এখতিয়ার নেই। তার তো নিজের অংশে করার এখতিয়ার আছে। তিনি যে পার্টিশন করে যেটা পেয়েছেন সেই অংশটুকুই করতে পারেন। তিনি যদি কোনো ভাইকে ৪ ভাইকে করে দিলেন, হ্যাঁ, তাতে করে কিছু সে দিয়েছেন। তার জন্য কোর্ট কিছু করবে না। তিনি তো তার অংশে করতেন। তার তার যেখানে হচ্ছে আপনার প্রাপ্য, সেই প্রাপ্য অংশের বাইরে করলে তো আদালতের কিছু করার নেই। কারণ তার ভাইয়ের তো প্রাপ্য অংশে সে করছে। সে তো উপযাজক হয়ে করছে। হ্যাঁ, রাইট। সেক্ষেত্রে পাওয়ার বিষয় নেই। কারণ কি পার্টিশন বলছি ইকুয়াল শেয়ার। সেই সমবন্টনে কেউ যদি এক্সেসিভ ভাবে তার অংশটাতে কাজ করে দেয় হুম, তার ভাইকে, সেটা তো তার ভাইয়ের সাথে তার সম্পর্কের ব্যাপার। আচ্ছা। সেক্ষেত্রে আদালতের কিছু করার নেই। মানে আদালত বলবে, "তুমি কেন করেছো? তোমাকে তো করার কথা নয়।" আদালত তো তার বলছে পার্টিশন জায়গা। আপনি হুম, তো হুম। বলছেন পার্টিশন জায়গা। হ্যাঁ, পার্টিশনড। বিভাগ পার্টিশনড মানে বিভাগ হয়ে গেছে। মানে প্রত্যেকের শেয়ার ডিক্লারেশন হয়ে গেছে এবং ডিমার্কেশন হয়ে হ্যাঁ, গেছে। ডিমার্কেশন হয়ে তাহলে গেছে। আমি যদি অন্য কারুর ডিমার্কেটেড জায়গায় গিয়ে করি সেক্ষেত্রে তো আদালতের কিছু করার নেই। কারণ আমি তো নিজের ইচ্ছায় করছি হুম, এবং সেই ভাই হয়তো আমাকে বলেছে যে তুই করে দে। তাহলে হয়তো যদি লোনের কোনো প্রভিশন থাকে দ্যাট ইস অ্যানাদার কোয়েশ্চেন, সেটা তাদের ভেতরে। হুম। আদালতের এখানে কিছু করার নেই। আচ্ছা, কারণ যখন আমি বাড়িটা আমার জায়গাটাতেই করতে পারি। আমি অন্যের জায়গায় গিয়ে তো করতে পারি না। হুম, হুম, রেনো হুম। মানে রেনোভেশন বা আচ্ছা, মানে যখন বাড়িটা বিক্রি হবে তখন বন্টনই হবে। সমবন্টন হবে। হ্যাঁ। যদি তারা নিজেরা নিজেরা যদি তারা বলে যে হ্যাঁ আমার অমুক দাদা করে দিয়েছে। হ্যাঁ। এইটা করেছে এবং ওই ভদ্রলোক যদি তার বিল পত্রাদি শো করতে পারে যে এই জিনিসপত্রাদি আমি খরিদ করেছি, হুম, হুম, হুম। এই করেছি, সেটা যদি ওদের গ্রহণযোগ্যতা পায় তবে উনি যেটা এক্সেস খরচা করেছেন সেটা পাবেন। নচেৎ ওটা ইকুয়াল শেয়ার হবে বিক্রি করে। আচ্ছা, আরেকটা কথা বলি যে এখন এরকম কিছু জায়গা আমি শুনছি বা দেখেওছি যে কোনো একজন একটা বড় জমি কিনে নিলেন। অনেকটা মানে জমি কেনার পরে তিনি ছোট, ছোট করে নিজেই ভাগ করলেন। করে এবার ধরুন আমাকে বিক্রি করছেন। আমি খুব কম টাকায় কিনতে চাই। ছোট জমি ২ কাঠা, ১ কাঠা, ১.৫ কাঠা এরকম উনি প্লটিং করছেন। বা বড় একটা ইয়ে করে কেউ হয়তো হাউজিং না মানে ছোট, ছোট ৪ টে বাড়ি করবে সেরকম তাদের বিক্রি করছে। তারপরে কিস্তিতে মানে ইনস্টলমেন্টে হয়তো টাকা নিয়ে, নিয়ে যখন সেই জমির দামটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তাকে রেজিস্ট্রি করে দিচ্ছে। এরকম কি হচ্ছে বা এটা কি কতটা রিলায়েবল? এটা উচিত কি করা? ১ম এই বলি যে ওই ল্যান্ডটা যিনি খরিদ করছেন, যিনি করছেন ল্যান্ডের ক্ষেত্রে, হুম, সেই ল্যান্ডের ক্ষেত্রে তার খরিদটা ঠিক আছে নাকি সেই কাগজগুলো যাচাই করে নেওয়া দরকার। উনি যে প্লটটা খরিদ করলেন, যার কাছ থেকে খরিদ করলেন, সেই ভদ্রলোকের বিক্রির রাইট আছে নাকি? আচ্ছা।
হ্যাঁ, সেটা তো আগে তাহলে দেখতে হবে। ওনার খরিদটা পারফেক্ট হবে। হুম, 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 তারপরে ইনি মিউটেশন করেছেন নাকি ওই হুম, ল্যান্ডে। হুম, হুম, হুম। সেই ল্যান্ডে মানে উনি যে বিক্রি করবেন ওনার নামপত্তন করে, তারপরে নামপত্তন করে কনসার্ন অথরিটি ট্যাক্স প্রদান করছেন নাকি, তারপরে তো উনি প্লটিং করে বিক্রি করছেন। হ্যাঁ, হ্যাঁ। সেই প্লটে দেখতে হবে যে ওনার অধিকার আছে নাকি। মানে যিনি ল্যান্ডটা কিনলেন তিনি তো ল্যান্ড ল্যান্ড কিনছেন, তার সাথে তার কম্পিটেন্ট অথরিটি, ওখানকার ও মিউনিসিপ্যালিটি আচ্ছা। বা পঞ্চায়েত, এদের এদের নাম নথিভুক্ত আছে নাকি, এদের ট্যাক্স প্রদান করেছে নাকি, হুম, হুম, হুম। তারপরে হচ্ছে বিএলআরওতে মানে ওই পর্চাতে তার নাম আছে নাকি, তাহলে তার নাম মিউটেশন হলো। সেই মিউটেশনের পর সে একটা বড় জমি বিক্রি করতেই পারে। এইবার আপনার যেটা মূল জিনিস হচ্ছে যে কিস্তিতে টাকা দেয়া। হ্যাঁ, এটাই, এটাই। এটা কিস্তিতে কতটা টাকা দেওয়ার রিলায়েবল? জন্য আপনাকে একটা চুক্তি করতে হবে তার সাথে। হুম, হুম। সেই ওই নথিগুলো দেখে নিয়ে আপনি একটা চুক্তিতে যাবেন। সেই চুক্তিতে গেলে চুক্তির যে নিয়মাবলী থাকবে তাতে দেখতে হবে যে সেই কিস্তির যে ডিউরিং দ্যাট, ধরুন ১০ টা কিস্তিতে মাসিক এত টাকা করে হুম, কিস্তি। হুম, হুম, হুম। সেই হিসাবে উনি এই টাকাটা পেমেন্ট করলে রেজিস্ট্রেশন করে নেবেন। রাইট। সেটাকে দেখতে হবে সেই কিস্তি নিয়ে উনি ওই পিরিয়ডটার ভেতর করছেন কিনা সেটা দেখতে হবে। করতে পারছেন কিনা। প্লাস ওই চুক্তিটাকে তৈরি করতে হবে যেকোনো আইনজীবীর কাছে বসে ওই কাগজপত্রাদি দিয়ে। চুক্তিতে এমন কিছু শর্ত ঢোকাতে হবে যেগুলো আইনজীবীরা জানেন। সেই শর্ত অনুযায়ী ওই চুক্তিগুলো করতে হবে। কিরকম শর্ত ২-১ টা যেমন ধরুন টাইম পিরিয়ডের গল্প। হুম, যে ঠিক এক্সাক্ট ওই টাইমের ভেতর দেবেন নাকি। চুক্তি মানে মাসিক কিস্তিগুলো ঠিকমতো দিলেও যদি না করে দেন, তার জন্য একটা, ধরুন এটা তো একটা ডিসপিউট চুক্তি সংক্রান্ত যে শর্তাবলী ফলো করা হচ্ছে না, হুম, হুম, হুম। তাতে একটা ডিসপিউট অ্যারাইজ করছে। সেই ডিসপিউটটা মেটানোর জন্য দরকার হলে আরবিট্রেশনের প্রয়োজন। আরবিট্রেশনের ক্লজ থাকতে হবে। আচ্ছা। যে আরবিট্রেটর অ্যাজ এ আম্পায়ার কাজ করবে, অ্যাজ অ্যান হুম, আম্পায়ার। হুম, হুম। বোথ সাইডের ভেতরে। সেই আরবিট্রেটর যে অ্যাওয়ার্ড দেবে তাই সেটাই গ্রহণযোগ্য। এবং সেই আরবিট্রেশনের জন্য কোন জুরিসডিকশনে কাজ হবে সেটাও দেখতে হবে। মানে সেই কনসার্ন ডিস্ট্রিক্ট, কনসার্ন স্টেট, তার উপরে। সেই স্টেটে হলে সেই হাইকোর্টে হবে। কনসার্ন ডিস্ট্রিক্ট হলে সেই ডিস্ট্রিক্ট জাজে হবে। আচ্ছা। হ্যাঁ? আর হচ্ছে সর্বোপরি হচ্ছে যে সেই চুক্তিপত্রাটিতে যদি ওখানে আরেকটা ক্লজ থাকে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট। সেই স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্টে যেতে গেলে নিয়ম হচ্ছে যে চুক্তিকৃত পয়সাটি মানে ওই স্ট্যাম্প ডিউটিটি, হুম, হুম, হুম। ওটার যে ভ্যালুয়েশন নির্ধারণ করে সেটাকে দিয়ে সেই মানে ডিউটিটা দিয়ে রেজিস্ট্রেশন করে নেওয়া যায় যদি। আচ্ছা। যে এই পিরিয়ডের পরে তুমি আমাকে দেবে, তার ভেতর তোমাকে ওই চুক্তিটি রেজিস্টার্ড চুক্তিটি হবে। হ্যাঁ, চুক্তিটি সেই রেজিস্টার। চুক্তিটি রেজিস্টার্ড হলো। সেই চুক্তি রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর যদি না করে ও, হুম। তখন ওই স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্টের মোকদ্দমা আনয়ন করে ওই জমি ও যদি তাতে অ্যাপিয়ার করলো ভালো, না করলে আদালত মারফত রেজিস্ট্রেশন করে নাও। আ আড্ডা তো মোটামুটি বেশ জমে উঠেছে। আড্ডা মানে সত্যি, সত্যি দেখছি যে অনেক অজানা তথ্য আ আমি তো জানতে পারছি। আপনারাও নিশ্চয়ই জানছেন। কেমন লাগছে অবশ্যই বলবেন। কমেন্টে জানাবেন। তাহলে আরো উৎসাহিত হব আরকি। আচ্ছা আরেকটা কথা বলি সবসময় মামলা মোকদ্দমা তো আমরা আ অনেকেই পছন্দ করে মামলা করতে। তা সাধারণ মানুষ মামলা মোকদ্দমা একটু এড়িয়েই চলতে চায়। আচ্ছা এমন কি হয় যে কোর্টে ধরুন লিগ্যাল নোটিস এসছে আমরা কোর্টে যাব, ভীষণ ঝামেলা। তার আগেই কি বাইরে সমঝোতা করে নেওয়া সম্ভব? মানে এটা কি হয়? না, মোকদ্দমা যদি হয়ে যায় তাহলে তো আদালতে যেতেই হবে। আর যদি তার আগে কোনো ফয়সালা তো নিজেদের ভেতর নিজেরা অ্যামিকেবলি করেই নিতে পারেন। না, যদি ধরুন মকদ্দমাটা চলছে, হ্যাঁ, তখন কি আমরা আর ঝামেলায় না গিয়ে হয়তো টাকা পয়সাও খরচা হচ্ছে বা সমঝোতা একটা করে নিই, কোনো আন্ডারস্ট্যান্ডিং এটা হ্যাঁ, কি যেকোনো হয়? ক্ষেত্রেই আপনার এগুলো করা যায়। যেমন আদালতে উপস্থিত হয়ে আদালতে ধরুন মামলা চলছে। এই হ্যাঁ, অবস্থায় বোথ সাইড নিজেদের ভেতর আন্ডারস্ট্যান্ডিং। অ্যামিকেবলি ঠিক করলো যে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে আমরা এই মামলাটি উইথড্র করে নেব বা মামলাটিকে আর চালাবো না। হুম, আমরা আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে নিলাম। সেক্ষেত্রে আদালতের কাছে একটা
কম্প্রোমাইজ পিটিশন ফাইল করতে পারে। যে গ্রাউন্ডে তারা মেটাবে, হুম, হুম, হুম। যে গ্রাউন্ডে তাদের ওই কম্প্রোমাইজটা হবে, হ্যাঁ, সেই শর্তাবলী ওখানে দেয়া থাকলো। সেই কম্প্রোমাইজ পিটিশন অনুযায়ী তারা আদালত থেকে অন কম্প্রোমাইজ তাদের ডিক্রি করে নিতে পারে। মানে এটা কি এরকম ধরুন ঠিক হলো যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। তারপরে আবার সেম ইস্যু নিয়ে আদালতে গেলে না, আদালত তখন কি আবার যদি আপনার ওইটা আদালতের থ্রু দিয়ে করা হয়, হুম, তাহলে তো ওটা ডিক্রি হয়ে গেল। আচ্ছা, আর যদি অ্যামিকেবলি নিজেরা করে নেয়, তখন আবার এই জেনারেশন হয়তো মেনে নিল, পরবর্তী জেনারেশন সেটা এক্সাক্টলি। মানল না। তখন তখন মামলা হতে পারে। সেই আচ্ছা জন্য ডিক্রি হয়ে গেলে আর হবে না। না, ওটা তো কোর্টের ডিক্রি হয়ে গেল। মানে আচ্ছা, ধরুন কম্প্রোমাইজ একটা পিটিশন ফাইল হলো হুম, যে আমরা এই শর্তাবলীতে কম্প্রোমাইজ করতে রাজি হলাম। বোথ সাইড সাইন করে সেটা আদালতের সামনে পেশ করলো। হুম, আদালত উভয় পক্ষের সাক্ষী নিল যে আপনি এটাতে সাইন করেছেন নাকি? আপনি এই শর্তাবলী মেনে নিলেন নাকি? এই শর্তাবলী মেনে নিলে আপনার কোনো অসুবিধা নেই তো? আপনি কি এই অনুযায়ী ডিক্রি চাইছেন? বোথ সাইডকেই এটা হুম, হুম। জিজ্ঞাসা করে নিল। করে নিয়ে তারা যখন সম্মতি দেয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওটা অটোমেটিক্যালি ওটা ডিক্রিতে পরিণত, উনি অর্ডার দেবেন। কোর্ট তাতে অর্ডার দেবেন, জাজমেন্ট পাস করবেন। সেই ডিক্রি অনুযায়ী ওনাদের ফয়সালা হবে কম্প্রোমাইজে। আচ্ছা, এবং আচ্ছা। কম্প্রোমাইজ পিটিশনটা ওই ডিক্রির পার্ট হবে। হ্যাঁ, ওই যে জাজমেন্ট অ্যান্ড ডিক্রি হলো, তার পার্ট হবে এই কম্প্রোমাইজ পিটিশনটা। মানে তারা যাতে পরবর্তী জেনারেশন জেনারেশনে কোনো কোনো অসুবিধা ঝামেলা না, হ্যাঁ, হ্যাঁ। মানে তারা আর ঝামেলা করতে পারবেও করতে না কারণ পারবে না। অলরেডি ডিক্রি হয়ে ডিক্রি হয়ে গেছে। গেছে। রাইট। আচ্ছা আপনি বলুন যে এই অনেক সময় মিডলম্যান যিনি মানে খুব খারাপ শোনায় কথাটা, তবুও বলছি মানে দালাল বলে যাকে আরকি। হুম। মানে বলতে খারাপই লাগে। কিন্তু এইটাও তো একটা পেশা। মানে এইটা করে তো বহু মানুষ তো চলেন। তা এরা কি মানে এনাদেরকে কি ভরসা করা যায়? মানে কোনো বিপদ হতে পারে নাকি এটা আ ওয়াইজ প্রফেশন? দেখুন, দালালের প্রফেশন নিয়ে আমি কিছু বলতে পারব না। তবে একটা জিনিস, দালালের উপর তো ভরসা করা মানে কি, আপনি তো তার যে জমিটা আপনার কাছে নিয়ে আসলো দালাল, সেই নথিটা অবশ্যই আইনজীবীকে দেখাবেন। এবার কোনো অর্থপ্রাপ্তি দালালের হতে পারে না। সেটা তার প্রফেশন অনুযায়ী সে যেটা নেবে। হুম, হুম। আপনি যে অর্থ দিয়ে সম্পত্তিটা কিনবেন, সেই অর্থটা যার কিনছেন তারই প্রাপ্য। সেটা দালালের প্রাপ্য না। দালাল বলল আমাকে দিয়ে দিন। হ্যাঁ, মানে আমি তো এটা সেটেলমেন্ট করে আমি দিলাম। সেটেলমেন্ট করেছি, করেছি। সুতরাং সেটা দালালের প্রাপ্য না। দালাল তার প্রাপ্য অংশ, অর্থটা পেতে পারে, তার যে প্রাপ্যটা। মানে তিনি যে খাটাখাটনি তিনি যে করলেন হ্যাঁ, খাটাখাটনি করেছেন তার জন্য প্রফেশনাল যে ইয়েটা। হ্যাঁ। অ্যাকর্ডিং অ্যাকচুয়ালি মিডিয়েটর। মিডিয়েটর, মিডিয়েটরের মিডলম্যান। যে তার যে প্রাপ্যটা হয়, সেটা তো মানে অ্যামিকেবলি সেটল হয় যে তুমি এত পার্সেন্ট পাবে, ও হুম, এত হুম, হুম, হুম। পার্সেন্ট পাবে। সেটা তো তাদের নিজস্ব ব্যাপার। মানে কিন্তু কোর্ট দালালের মানেই কোনো এখতিয়ার নেই যে ওই মালিকের অর্থটা নেয়া। আচ্ছা। মানে মালিকের অর্থ মালিকই নেবে। মানে কোর্ট মানে কোর্টে যাওয়া মানেই তো তাঁরা থাকেন। তাদের থ্রুতেও অনেক সময় মানুষ যেতে বাধ্য হয়। কারণ অনেক সময় যে কোর্টের সত্যি, সত্যি মানুষ বোঝে না বলেই মানে যারা মিডিয়েটর থাকেন তাদের সাহচর্যের প্রয়োজন হয় অনেক সময়। তো সেই ক্ষেত্রে মানুষকে কি সচেতন করবেন? নাকি যেতে বারণ করবেন না কি করবেন? না, আমি বারণ করার কেউ নই। তার কারণ হচ্ছে, আমি মনে করি যে আইনের জিনিস আইনজীবীর কাছে যাওয়া উচিত। কারণ সে ওই ব্যাপারে অভিজ্ঞ এবং তার ওই ব্যাপারে পড়াশোনা আছে। পড়াশোনা আছে। সেই আচ্ছা। জন্য তার পরামর্শ নিয়ে সেইটুকু করা উচিত। আজকের আড্ডাটা তাহলে এখানেই থামাচ্ছি। আড্ডা থামাতে ইচ্ছা করছে না এবং থামবেও না। প্রশ্ন অনেক থেকে গেল। এরপর আপনাদের পালা, প্রশ্ন আপনারা করবেন। আবার হয়তো কখনো তাপসদা আসবেন, আপনাদের সমস্যার সমাধান করতে আসবেন। আপনাদের প্রশ্নগুলো আমাদের তরফ থেকে যা প্রশ্ন ছিল তাপসদার কাছে সেগুলো করলাম এবং আশা করছি আপনারাও অনেকেই হয়তো অনেক ভুল বোঝাবুঝির অবসানও ঘটবে। অনেক সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পাবেন এই আজকের আড্ডা থেকে। আপনারা লিখে জানাবেন যে কোন প্রশ্নটা আপনাদের খুব জীবনের সাথে মিলে গেল বা আপনাদের সুবিধা হলো, আপনাদের সাহায্য করলো। তাপসদার উত্তর এবং আমাদের তরফ থেকে তাপসদার কাছে যে প্রশ্ন আপনারা কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন।
আরও অনেক আড্ডা নিয়ে, অনেক বিষয়ের উপরে আড্ডা নিয়ে, জীবনের সাথে জীবনে জড়ানো নানান গল্পগাথা নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। আনকাট আড্ডা, রিয়েল পিপল, রিয়েল টক। আজকের মতো এখানেই আসছি। নমস্কার। তাপসদা, অনেক নমস্কার। ধন্যবাদ আপনাকে। নমস্কার।